আসসালামু আলাইকুম। এটিএন বাংলার ডক্টরস স্টেশনে স্বাগত জানাচ্ছি সকলকে। আমরা আজকে জ্বর নিয়ে কথা বলবো। সমসাময়িক একটি বিষয়, প্রত্যেকটি ঘরে ঘরে জ্বর। কি জ্বর, কেন হচ্ছে, সব বিষয় নিয়ে আমরা আজকে জানবো। আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে দুজন বিশেষজ্ঞকে। আসুন তাদের সঙ্গে পরিচিত হই। আমার ডান দিকে আছে অধ্যাপক ডাক্তার জয়প্রদ দাস, অধ্যক্ষ সাউদার্ন মেডিকেল কলেজ হসপিটাল এবং বিভাগীয় প্রধান মেডিসিন বিভাগ। আমাদের আরেকজন অতিথি আছে ডাক্তার মোহাম্মদ কুতুবুদ্দিন, কনসালটেন্ট, চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল এবং আপনি চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটালে কনসালটেন্ট হিসেবে আছেন। আপনারা শুনেছেন যে আপনারা নিজেরও রোগী পাচ্ছেন, যে অনেক জ্বরের রোগী বেশি পাচ্ছেন, ঘরে ঘরে জ্বর, শিশু থেকে বয়োবৃদ্ধ পর্যন্ত সকলে। তা একটা কমন জ্বর ডেঙ্গু। আমরা আজকে ডেঙ্গু নিয়ে একটু কথা বলবো। অধ্যাপক ডাক্তার জয়ব্রত দাস, আপনার সঙ্গে, যে ডেঙ্গুটা আসলে কি, কেন হচ্ছে, এই মৌসুমে এত বেশি কেন হচ্ছে? অনেক ধন্যবাদ আপনাকে। আসলে বর্তমানে চট্টগ্রাম শহর সহ সারা দেশেই ডেঙ্গুর যে আধিপত্য সেটা বিস্তার আবার শুরু হয়েছে। আমরা দেখেছি বিগত দিনেও যে ডেঙ্গু একটা মহামারী রূপ নিয়েছিল গত বছরেও। কারণ বাংলাদেশ, আপনারা জানেন যে একটা প্রকৃতিগতভাবে এখানে ডেঙ্গুটা এন্ডেমিক হিসাবে থাকে। আর এই বর্ষাকালের সিজনটাতে যখন বৃষ্টি হয়, ওই বৃষ্টিগুলো যখন ধরা পানিতে থাকে, কোনো জায়গায় আবদ্ধ পানি হয়ে যায়, ফুলের টব বলেন অথবা পরিত্যক্ত যে কোনো জায়গায়, ছাদে, আবাসিকে অথবা টায়ারে অথবা অন্যান্য যে কোনো জায়গাতে ওই যে এডিস মশা যেগুলো আছে সেগুলো ডিম পাড়া শুরু করে দেয়। এবং এদের যদি প্রজননস্থল, মশার যে প্রজননস্থল, সেটা যখন প্রকৃতিগতভাবে ওদের ফেভারে যায়, তখনই এডিস মশাগুলো ওইখানে ডিম পাড়ে এবং ওখান থেকে লার্ভা হয়, মশার বৃদ্ধি প্রাপ্ত হয়। আমরা জানি যে এখানে যেহেতু এন্ডেমিক জোন, এটা এই বাংলাদেশের মধ্যে ডেঙ্গুটা এটা স্থায়ীভাবে একটা রূপ নিয়ে আছে। এবং যখন বর্ষা চলে যায় তখন মশার বংশবিস্তারটা কমে যায়, তখন ডেঙ্গুটা আপাতভাবে কমে যায়। আবার যখন বর্ষা চলে আসে এদের প্রজনন বৃদ্ধিপ্রাপ্ত হয়, যখন বংশবৃদ্ধি হয় তখন আবার এইটার প্রকোপটা শুরু হয়। এবং এখন যখন ঝড় বৃষ্টি হচ্ছে তখন ওই বদ্ধ পানিগুলোতে এরা আবার ডিম পাড়া শুরু করে দেবে, আবার শুরু হয়ে যাবে ডেঙ্গু সিজনটা। এটার হ্যাঁ, বর্ষা যদি না থাকে, যদি পানি না থাকে, তাহলে তো এটা ওদের ডিম পাড়াটা হয় না, লার্ভাগুলো প্রস্ফুটিত হয় না। কারণ অন্য অন্য জায়গাগুলোতে তো ওটা বংশবিস্তার সম্ভব হয় যায় না। ওই জন্য ড্রাই সিজনগুলোতে অনেকটা কমে আসে প্রকোপটা, যেহেতু রোদ থাকে। অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে আপনি বলেছেন। অনেক ধরনের জ্বরের রোগী আসছে, কিন্তু ডেঙ্গুটা চেনার উপায় কি? হ্যাঁ, ডেঙ্গুটাকে আমরা আসলে কয়েকটা ভাগে ভাগ করি। কারণ প্রথমে যেটা থাকে, যেটা ক্লাসিক্যাল ডেঙ্গু অথবা ডেঙ্গু যে ফিভারগুলো থাকে, জ্বরগুলো আনক্লাসিফাইড যেগুলো থাকে, ওগুলো অনেকটা ভাইরাল ফিভারের মতোই। কারণ আমরা জানি যে ডেঙ্গুটা হয় ডেঙ্গু ভাইরাস দিয়ে, ডেন 1 এবং ডেন 2 ভাইরাস দিয়ে। তো যেটা প্রথম যে লক্ষণগুলো হয় সেটাকে আমরা বলি যে ডেঙ্গু ফিভার আনক্লাসিফাইড। এটাকে আমরা অন্য ভাইরাস রোগগুলো থেকে আমরা পৃথক করতে পারি না। আর যখন ক্লাসিক্যাল ডেঙ্গুগুলো হয়, এটাতে সাধারণত জ্বর থাকে, জ্বরের সাথে প্রচণ্ড গায়ে ব্যথা থাকে, কীড়া ব্যথা থাকে। ওই জন্য এটাকে বলা হয় ব্রেক বোন ফিভার। এমন হয় যে বোনটা ভেঙেই যাবে, সাথে হেডেক থাকে, মাথা ব্যথা থাকে, বমি থাকে। কিন্তু সমস্যাটা তখনই হয় ডেঙ্গু ক্লাসিক্যাল ফিভারটা যখন দুটো রূপ নেয়। একটা যেটা হয় ডেঙ্গুতে অনুচক্রিকা, যেটা রক্তকণিকা যেটা আছে, প্লেটলেট যেটা আছে, সেটা কমে যায়। কমে গেলে পুরো রক্তপাত শুরু হতে পারে। এটা যখন হয় তখন এটাকে আমরা বলি ডেঙ্গু হেমোরেজিক ফিভার। কিন্তু সবচাইতে জটিল যেটা, সেটা হয় কি, ডেঙ্গু হওয়ার পরে শরীরের ভিতরে বাইরে কোনো কিছু বোঝা যাবে না, কিন্তু শরীরের ভিতরে দেখা যাবে যে তার পানি শূন্যতার সৃষ্টি হয়ে যায়। কারণ রক্ত নালীগুলো যেগুলো আছে সেগুলো প্রসারিত হয়ে যায়। প্রসারিত হলে রক্তের যে জলীয় অংশ যেটা আছে সেটা বাইরে চলে আসে। ফলে হয় কি, রুগী আপাত দৃষ্টিতে মনে হবে যে এটা খুব ভালো আছে, বাইরে কিন্তু দেখা যাবে যে এটা কোনো খারাপ কিছু পাচ্ছে না, কিন্তু ভিতরে রুগী শকে চলে যায়। তার ব্লাড প্রেশারটা কমে যায় এবং শরীরের অন্যান্য অর্গান যেগুলো আছে সেই অর্গানগুলো আস্তে আস্তে অকার্যকর হতে শুরু করে। ওই জন্য প্রাথমিকভাবে যেটা বলছি আমরা, ডেঙ্গি যখন হয় তখন যে স্বাভাবিক ভাইরাস জ্বরের মতো হবে, তার গায়ে ব্যথা থাকবে, জ্বর থাকবে, অনেক হাই ফিভার থাকে। এখানে যেটা বলি আমরা 103-4 ডিগ্রি পর্যন্ত জ্বর থাকে, মাথা ব্যথা থাকবে, গায়ে ব্যথা থাকবে, বমিও হতে পারে। কিন্তু যখনই দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়া, অথবা গায়ের মধ্যে কোনো লাল লাল আবরণ পড়ে যাওয়া, অথবা লাল লাল রেশ যেটাকে আমরা বলি, দাগ পড়ে যায়, অথবা মহিলাদের যদি ওটাতে ধরো ঋতুস্রাবে রক্তস্রাব অস্বাভাবিক হারে যেতে থাকে, অথবা প্রস্রাবে দিয়ে যদি রক্ত পড়ে যেতে থাকে, তখন কিন্তু আমাকে অ্যালার্ট হয়ে যেতে হবে যে সেটা ডেঙ্গু হেমোরেজিক ফিভার হচ্ছে কিনা। পাশাপাশি আপনাকে
প্রতিক্ষণে দেখতে হবে, যেটা তার পালস, ব্লাড প্রেশার যেটা আছে, শিরা এবং রক্তচাপ যেটা আছে সেটা যদি কমে যেতে শুরু করে, তখন আপনাকে ভাবতে হবে যে সে ডেঙ্গু শক সিনড্রোমে চলে যাচ্ছে। এই সময়টাতে যদি ক্রিটিক্যাল হয়ে যায়, ওই সময়ের আগে যদি আমরা ঘরের বসে যদি সেটা বুঝতে পারি, তাহলে চিকিৎসা করাটা অনেকটা সহজ হয়ে যায়। কিন্তু পরবর্তীতে যখন কমপ্লিকেশানগুলো হয়, তখন কিন্তু সেটা জটিল হয়ে যায়। সেজন্য আপাতত আমরা বলবো, যদি জ্বরের সাথে খুব বেশি গায়ে ব্যথা থাকে, গিরা ব্যথা থাকে, মাথা ব্যথা থাকে, তাহলে আপনাকে অন্য জ্বরগুলোর সাথে ডেঙ্গুটা মাথায় রাখতে হবে। খুব খুব একটা গুরুত্বপূর্ণ কথা যে আমরা আসলে অনেক ধরনের জ্বরে ভুগে থাকি, এর মধ্যে যদি খুব বেশি গায়ে ব্যথা থাকে এবং সাথে গিটে গিটে ব্যথা থাকে, তাহলে হাড় ব্যথা, তাহলে বুঝে নিতে হবে যে আমার ডেঙ্গুর হয়তো। জীবনযাত্রার মানোন্নয়নের সাথে সাথে আপনার এবং আপনার পরিবারের সুচিকিৎসার নিশ্চয়তায় বিশ্বমানের সকল স্বাস্থ্যসেবার সুযোগ সুবিধা নিয়ে গড়ে তুলেছে চট্টগ্রামের সর্ববৃহৎ প্রাইভেট হাসপাতাল পার্ক ভিউ হসপিটাল, যেখানে পাওয়া যাবে প্যাথোলজির সকল পরীক্ষা নিরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই সহ আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের সকল সুযোগ সুবিধা। প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক রোগী পার্শ্ববর্তী দেশ ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইউরোপ এবং আমেরিকাতে চিকিৎসার জন্য যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে সাধ্যের মধ্যে সেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছানো। কোর অফ কেয়ার সমন্বিত স্বাস্থ্যসেবার এই উদ্দেশ্যকে সামনে রেখে পার্ক ভিউ হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু। পার্ক ভিউ হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারকে আমরা সাজিয়েছি রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে। দেশের সর্বস্তরের মানুষের সুচিকিৎসার নিশ্চয়তায় সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আমরা এনে দিচ্ছি দেশের সর্বাধুনিক চিকিৎসা সেবা, যা এখন আপনার দোরগোড়ায়। পার্ক ভিউ হসপিটাল, কোর অফ কেয়ার। তাই বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ ৩৩ বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিএসি মোড়ের ও আর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক আরটিপিসিআর এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সিআইসিইউ, ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to Southern Medical College and Hospital, which was established 19th January 2005, is approved by Ministry of Health and Family Welfare, affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates. Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theatre, recovery room, patient ward and other medical faculties. Welcome to National Hospital, where we're dedicated to providing compassionate care to our patients 24/7. Our team of highly skilled doctors, nurses, and support staff work tirelessly to ensure that every patient receives the best possible care. সেবা, দক্ষতা, উন্নত মান ও নৈতিকতা এই স্লোগান নিয়ে আমরা চট্টগ্রামে ন্যাশনাল হসপিটালে যাত্রা শুরু করি 2000 সালে। 150 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে রয়েছে বিভিন্ন বিশেষায়িত চিকিৎসা সেবাসমূহ, এনআইসিইউ, আইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিস সহ আমাদের বিশেষায়িত ইউনিটগুলো রয়েছে এবং আমরা বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের
সাধ্যের মধ্যে এই চিকিৎসা সেবা প্রদান করে থাকি। At National Hospital, we're here for you, day or night, because when it comes to your health, you deserve the very best. National Hospital, for your excellent health care. কাটা ঠোঁট ও ফাটা তালু বা টাকরা দেখলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আসুন আমরা আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে এর সমাধান করি। আমেরিকার স্মাইল ট্রেন বিশ্বের বৃহত্তম দাতা সংস্থা, যারা শুধুমাত্র কাটা ঠোঁট ও ফাটা তালু নিয়ে কাজ করে, তাদেরকে সাহায্য করে। আমরা তাদের সাহায্যে ঢাকার কেয়ার হসপিটাল এবং চট্টগ্রামের ডেল্টা হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে এই দরিদ্র রোগীদের আমরা অপারেশন করে থাকি। আপনার পাড়া প্রতিবেশী বা অন্য কোথাও যদি এই ধরনের শিশু দেখেন, তাদেরকে অবহেলার চোখে না দেখে আমাদের কাছে নিয়ে আসেন। আমরা সাধারণত 3 মাস বয়স থেকে ঠোঁটের অপারেশন করি, আর 9 মাস বয়স থেকে তালু বা টাকরার অপারেশন করি। জন্মগত কাটা ঠোঁট ও ফাটা তালু কোনো অভিশাপ নয়, চিকিৎসায় সম্পূর্ণ ভালো। ডেঙ্গুর কি বলবো হওয়ার সম্ভাবনাটা আমাকে বেশি। অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। আমরা আপনার কাছে আরেকটু পরে আসব। আমরা আমাদের আরেকজন অতিথি ডাক্তার মোহাম্মদ কুতুবুদ্দিন, কনসালটেন্ট, চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল। আমরা জ্বর নিয়ে যেহেতু কথা বলছি, আপনিও তো অনেক জ্বরের রোগী পাচ্ছেন, তো জ্বর আসলে জ্বর আমাদের গাটা একটু গরম হলো তখন কি আমরা জ্বর বলবো, বা জ্বর সাধারণত আমরা কিভাবে বুঝবো? আসলে ধন্যবাদ আপনাকে। তো আমাদের দেশের পরিপ্রেক্ষিতে অনেক পেশেন্ট আমরা পেয়ে থাকি যে শরীরটা হালকা গরম মনে হচ্ছে। কারণ আমরা বলি যে অনেক পেশেন্টের এমনই হতে পারে, বাট রেকর্ডেড টেম্পারেচার যতক্ষণ না পর্যন্ত আমরা না পাবো ততক্ষণ জ্বরটা বলা যাবে না। রেকর্ডেড টেম্পারেচার অ্যাকচুয়ালি বলা হয় যে মর্নিং টেম্পারেচার মোর দেন 37.2 সেন্টিগ্রেড, অথবা ইভিনিংয়ে যদি 37.7 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে হয়, তখন আমরা এটা ধরে নেব যে পেশেন্টের জ্বর আছে। মানে একটা সময়ও কিন্তু আছে। আপনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিলেন। সকালে দিলে এক ধরনের টেম্পারেচার, বিকেলে নিলে একটু ভেরিয়েশন হবে আর ধরনের টেম্পারেচার। কারণ আমাদের ঘরে ঘরে কি বলে, এই তোমার বৃষ্টিতে ভিজেছো, বা আজকে ঠান্ডা লেগেছে, একটু ঠান্ডা যতক্ষণ না পর্যন্ত আমরা রেকর্ডেড টেম্পারেচারটা না পাবো ততক্ষণ এটাকে জ্বর বলাটা একটু মানে আপনারা চিকিৎসকের দৃষ্টিতে বলবেন না। জি, আমাদের চিকিৎসার দৃষ্টিতে হচ্ছে যখনই আপনি জ্বরটা মাপবেন, টেম্পারেচারটা যখন তাপমাত্রা শরীরের এই লেভেলে পাবেন 37.2 সকালে, এবং ইভিনিংয়ে যখন 37.7 উপর পাবেন, তখন আমরা বলবো যে এই রোগীর জ্বর আছে। ঠিক আছে, এরকম অবস্থায় যদি মানে অসহনীয় হয়ে উঠলো, তখন আপনাদের কাছে আসলো, তখন আপনি কিভাবে শনাক্ত করবেন? মানে জ্বরের তো অনেক ধরন আছে, অনেক প্রকার আছে, তো প্রকারটা কি কি আছে? যেমন ধরেন আমাদের পূর্ববর্ত বক্তা বলেছেন, আমাদের ডেফিনেশন অনুযায়ী কিন্তু অ্যাকচুয়ালি 3 ধরনের আমরা জ্বর পেয়ে থাকি। সেটা হচ্ছে আমাদের মেডিকেলের ভাষায় কন্টিনিউয়াস, রেমিটেন্ট, ইন্টারমিটেন্ট বলেন। অর্থাৎ একটা জ্বর সব সময় থাকবে, আটটা জ্বর থাকবে আবার পড়ে যাবে, একেবারে চলে যাবে, আরটা একবারে চলে যাবে না। কিন্তু আমাদের বর্তমান সমসাময়িকে কী হয়, পেশেন্ট যখন রুগী একটু জ্বর হয় অথবা জ্বর অনুভব করে, অনেক বেশি জ্বর হয়, তখন সে সেলফ মেডিকেশান নেয়,
অর্থাৎ দোকান থেকে গিয়ে সে একটা প্যারাসিটামল খায়। এটার কারণে কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে ক্লাসিক্যাল যে জ্বরের প্যাটার্ন এটা কিন্তু আসলে আমরা সহজে পাই না। সে ধরেন আপনি জ্বরটা না পড়ার কথা, আপনি যেহেতু ওষুধ খেয়েছেন তখন জ্বরটা পড়ে যাবে, তাহলে যে ক্লাসিক্যাল প্যাটার্নটা ওটা ইউজুয়ালি আমাদের চেম্বারে পাওয়া যায় না। বুঝতে পেরেছি। এখন জ্বর উপসর্গ তো জ্বরের মাথা ব্যথা এরকম থাকে, আমি বলতে চাচ্ছি যে সাধারণ জ্বর আর একটু অন্য ধরনের জ্বর। সেটা হচ্ছে আমাদের কাছে যখন একটা জ্বরের পেশেন্ট ইউজুয়ালি আসে, আমার চেম্বারে আসলো, তখন আমরা চিন্তা করি যে পেশেন্টের বিভিন্নভাবে আমরা ইতিহাস নিই, পেশেন্টের ইতিহাস, তারপর পেশেন্টকে পরীক্ষা নিরীক্ষা করে এক্সামিনেশন করে আমরা দেখি, পেশেন্টের বিভিন্ন ধরনের এক্সামিনেশন করার দেখার পরে আমরা সেট করি যে পেশেন্টের কী হতে পারে। সে ধরেন পেশেন্টকে আমরা একটা ফ্রেমে ফেলি, একটা পেশেন্ট ফিভার জ্বর নিয়ে আসছে, তার কিছু ফোকাল সাইন আছে। ফোকাল সাইন মিনস হচ্ছে আমাদের যেটা বলে ধরেন পেশেন্টের কাশি আছে, তারপর হচ্ছে ইউরিনারি ট্র্যাক্টে ধরেন প্রস্রাবের জ্বালা যন্ত্রণা আছে, যদি তার পেটে ব্যথা থাকে তাহলে আমরা বলি যে এই পেশেন্টের ফোকাল সাইন আছে, অর্থাৎ এই ধরনের জ্বর হতে পারে, এই সিমটম এই আছে, এই সিস্টেম, এই অর্গানিক জ্বর হতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আরেকটা ফিভার আসছে অনেক জ্বর, আমি চিন্তা করছি পেশেন্টের মাইট হ্যাভ সেপসিস, যেটা আমাদের মেডিকেল টার্মসে বলো খুব খারাপ, অর্থাৎ সেপ্টিসেমিয়া হয়ে গিয়ে পেশেন্টের সেপসিস হয়েছে, তখন আমি ওই পেশেন্টকে আলাদা ডিফারেন্সিয়েট করে ফেলবো। পেশেন্ট সেপসিস নিডস আর্জেন্ট ইম্পর্ট্যান্ট ভাবে আমাদেরকে ডিল করতে হবে, তখন এটা আমরা সেপসিস লাইনে ম্যানেজমেন্ট দিয়ে দিই। ফোকাল সাইন আছে আলাদা করলাম, সেপসিস আছে আলাদা করলাম, দুটার মধ্যেও নাই, তখন আমরা চিন্তা করি যে ইট মাইট বি দ্য কেস অফ অ্যাকিউট আনডিফারেন্সিয়েটেড ফিভার। তখন আমরা অ্যাকিউট আনডিফারেন্সিয়েটেড যখন ফিভার হবে তখন এটা আমরা চিন্তা করলাম এটা কী হতে পারে। তখন আমরা ফার্স্ট যেটা করব যে পেশেন্টের একটা ম্যালেরিয়াল একটা টেস্ট করলাম, আরডিটি অথবা আমরা যেটা বলি যে ম্যালেরিয়াল প্যারাসাইট যে এমপিস, এটা করার পর যদি দেখি যে আমরা না পাই তখন আমরা যাবো যে ঠিক আছে কোভিড টেস্ট করে দিই, পাই নাই, তখন আমরা চিন্তা করি যে ইট মাইট বি দ্য আদার কজ। আদার কজের মধ্যে আমরা ধরবো ভাইরাসের কারণে হতে পারে, ব্যাকটেরিয়ার কারণে হতে পারে, প্যারাসাইটের কারণে হতে পারে। ভাইরাসের কারণে যেগুলো হয় আমাদের স্যার বলেছেন যে ডেঙ্গু একটা হতে পারে, আরটা হচ্ছে চিকুনগুনি, আপনার নাম শুনেছেন, এটা হতে পারে। তারপরে আছে ব্যাকটেরিয়ালের কাছে অনেক দিন ধরে জ্বর, সপ্তাহ ইউজুয়ালি 1 সপ্তাহের ভেতরে যদি তাকে আমরা এটাকে চিন্তা করি যে ইট মাইট বি দ্য কেস অফ ভাইরাল ফিভার, ভাইরাস জনিত হতে পারে। যখনই 1 সপ্তাহ ক্রস করে তখন আমরা চিন্তা করি যে এটা ভাইরাস না, অন্য কোনো কিছু হতে পারে, তখন আমরা চিন্তা করি যে এটা ব্যাকটেরিয়ার কারণ কিনা। ব্যাকটেরিয়ার কারণে আমরা যখন শুনে থাকি যে আমাদের টাইফয়েড ফিভার অনেক সময় আমরা শুনেছি হয়, তারপরে হয় ধরেন ইকোলাই দিয়ে একটা ইনফেকশন হয়, আবার আমাদের আছে ধরেন স্পাইরোসাইট যেটা বলে, সেটা হচ্ছে ল্যাপ্টোস্পাইরোসিস, জ্বর থাকবে সাথে অনেক জ্বর এবং সাথে জন্ডিস থাকবে পেশেন্টের, তখন এটা আমরা চিন্তা করি যে এটা ল্যাপ্টোস্পাইরোসিস হতে, অথবা স্ক্রাব টাইফাস যেটা বলে, এটা আমাদের রিকেটশিয়াল ফিভার অথবা স্ক্রাব টাইফাস যেগুলো, এগুলো অনেক বেশি জ্বর থাকে। অথবা আরেকটা আমরা চিন্তা করতে পারি যে একটা ভাইরাস গেল, ব্যাকটেরিয়া গেল, আরেকটা রয়ে যায়, সেটা হচ্ছে প্যারাসাইট, যেটা বলে আমরা এমিবিক লিভার অ্যাবসেস, লিভার একটা এমিবার কারণে গিয়ে এমিবিক অ্যাবসেস হয়ে অনেক হাই গ্রেড ফিভার থাকতো। তখন আমরা এটাকে একটু চিন্তা করলাম, এইটা না এটা এবার একটা ক্লাসিফাই করে এক জায়গায় আসলাম। আসার পর আমরা চিন্তা করলাম যে এই পেশেন্টটাকে এখন আমরা কীভাবে ইনভেস্টিগেশন করব, ফার্দার এগিয়ে যায় যে এটার সিমটম এই সাইন পেয়েছি, এখন আমি ফার্দার যেটা পেয়েছি ফোকাল সাইন এটার উপর ডিপেন্ড করে, অথবা ফোকাল সাইন পাই নাই এটার উপর ডিপেন্ড করে আমরা ফার্দার ইনভেস্টিগেশন করে রোগটা নির্ণয় করার চেষ্টা করি। অনেক সুন্দর করে আপনি বলেছেন, আমাদের দর্শকরা আশা করি এই সিজনে যদি শুনে থাকে তাহলে অনেকটা উপকৃত হবে। আরেকটা প্রশ্ন ছিল যে সাধারণত যখন আসে আপনাদের কাছে কি কি উপসর্গ থাকলে আপনারা এটাকে সিরিয়াসলি নেন? হ্যাঁ, এই যে আমি একটু আগেই বললাম, যখন একটা পেশেন্টের অনেক দিন ধরে জ্বর, সে ধরেন 3 দিন জ্বর, হাই গ্রেড অনেক বেশি জ্বর, তখন আমরা চিন্তা করি যে এটা পেশেন্টের সিভিয়ার সারা শরীর ব্যথা, চোখের পেছনে ব্যথা এবং সারা বলে যে আমার বনগুলো ভেঙে যাচ্ছে, তখন আমরা একটা চিন্তা করি যে ডেঙ্গু হতে পারে। এই ধরনের না শুধু পেশেন্টের জ্বর, একটু রাইনোরিয়া আছে, নাকে পানি টানি যাচ্ছে, গলা ব্যথা, তখন আমরা চিন্তা এটা যে কমন যেটা আমাদের ইনফ্লুয়েঞ্জার যেটা ভাইরাল এই ফিভার হতে পারে। আবার যখন দেখি যে অনেক বেশি ফিভার, পেশেন্ট ট্রাভেল হিস্ট্রি দিছে যে ঠিক আছে আমি রাঙ্গামাটি গেছি, বান্দরবন গিয়েছি,
তখন আমরা একটা চিন্তা করি যে সাথে যদি জন্ডিস থাকে, যে পেশেন্টের একটা ম্যালেরিয়া একটা চিন্তা থাকতে পারে। অর্থাৎ যখনই ফোকাল সাইন থাকবে তখনই আমরা এটাকে খুব সিরিয়াসলি নেব, অর্থাৎ গুরুত্ব সহকারে নিয়ে আমাদেরকে এগোতে হবে। অনেক ধন্যবাদ। আমরা অধ্যাপক ডাক্তার জয়ব্রত দাস আপনার কাছ থেকে ডেঙ্গু নিয়ে শুনছিলাম। ডেঙ্গুর একটু আমরা যাওয়ার আগে শুনেছিলাম যে ডেঙ্গুটা আসলে চেনার উপায়টা কি, মানে আমরা সাধারণ মানুষরা কেমন করে চিনব। তো যখন তিনি বুঝলেন, চিকিৎসকের কাছে গেলেন, তো চিকিৎসক কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শনাক্ত করবে যে এটা ডেঙ্গুই? ওটাই প্রথমে যেটা, যে জ্বরের তো অনেকগুলো কারণ আছেন, আমার যে ডক্টর কুতুবুদ্দিন সাহেব উনি সুন্দরভাবে বলেছেন। তন্মধ্যে আমরা যেটা বলছি, ডেঙ্গি যেটা হলো, প্রথমে যদি তার জ্বর থাকে, যেহেতু এই মৌসুমটাতে আমরা যেটাকে হাই ডিগ্রি অফ সাসপিশন, এই মৌসুমটাতে জ্বর হলে আপনাকে আগে ডেঙ্গিটা চিন্তা করতে হবে। যেমন আপনারা দেখেছেন 2021-22-এর মধ্যে যদি জ্বর হতো, কাশি হতো, তাহলে আমরা আগে চিন্তা করতাম করোনা কিনা, কোভিড কিনা। এখন আমাদেরকে আগেই চিন্তা করতে হবে এটা ডেঙ্গি হতে পারে, যেহেতু চট্টগ্রামে বর্তমানে ডেঙ্গিটা প্রিভিলেন্ট বেশি। এটার পাশাপাশি চট্টগ্রামে কিন্তু আবার এন্টেরিক ফিভার, যেটা টাইফয়েড আমরা বলি, এটাও কিন্তু এখন প্রায় প্রতিটা ঘরে ঘরে। দুটোর মধ্যে তাহলে আমরা যদি আগে মনে করলাম যে সেটা গায়ে জ্বর আছে, ব্যথা আছে, নাক দিয়ে পানি পড়ছে, বুঝে বললাম ব্যাকবোন ফিভারের মতো হচ্ছে, ঘাড়ে প্রচণ্ড ব্যথা, তখন আমাকে সজাগ হয়ে যেতে হবে। কারণ যেটা হয় কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে করে কি সবাই গায়ে ব্যথা জ্বর থাকে, ওই জন্য ব্যথানাশক ওষুধটা নিয়ে নেয়। কিন্তু ওই ব্যথানাশক ওষুধটা যদি একটা ডেঙ্গি ফিভারের পেশেন্ট নেয়, তাহলে সেটা তার জন্যে মৃত্যুর কারণও হয়ে যেতে পারে। কারণ আমরা বলেছি আগে যে অনুচক্রিকা যেটা থাকে বা প্লেটলেট যেটা থাকে, সেই প্লেটলেটটা একটা মাত্র ব্যথানাশক ওষুধও যদি নিয়ে নেয়, তাহলে যেহেতু এরা রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে, সুতরাং এদের রক্তপাতটাকে পরবর্তী পর্যায়ে কন্ট্রোল করা নাও যেতে পারে। ওই জন্য আমরা যেটা করি কি, যদি জ্বর হয় 1 থেকে 5 দিনের মধ্যে যদি যায়, তাহলে আপনারা দেখেন সবাই হয়তো আমরা জানি যে কোভিডের অ্যান্টিজেন ওই রকম ডেঙ্গিরও অ্যান্টিজেন টেস্ট করার বাধ্যবাধকতা থেকে যায়। ওটা যদি আমরা করি অত্যন্ত সহজে, অত্যন্ত একটা আধ ঘন্টার মধ্যে কিন্তু আমরা আপনাকে বলে দিতে পারি যে এটা ডেঙ্গি পজিটিভ কিনা বা করোনা পজিটিভ কিনা, একই রকম যেটা অ্যান্টিজেন টেস্টটা করি। কিন্তু 5 দিনের পরে যদি যায় পরে, তাহলে আপনাকে এটা অ্যান্টিবডি করে দেখতে হবে, সেটাকে আমরা ICT ফর ডেঙ্গি অথবা RDT ফর ডেঙ্গিটা বলি। ওইখানে দেখলে পরে আমরা যদি 5 দিনের পরে হয়, তাহলে আমরা করব ডেঙ্গি অ্যান্টিবডিটা, আর যদি 5 দিনের ভিতরে হয়, তাহলে আমরা করব ডেঙ্গি অ্যান্টিজেনটা। আর যেটা হয় কি, আপনি 1 থেকে 7 দিন পর্যন্ত যেটা থাকে, এটাতে ওরা ওই যেটা বললাম রক্তের অনুচক্রিকাটা কমে যাওয়ার ফলে এরা রক্তপাতের সমূহ সম্ভাবনা থাকে। ওই জন্য আমাদেরকে কমপ্লিট ব্লাড কাউন্ট করে অনুচক্রিকা বা প্লেটলেটটা দেখে নিতে হবে। কারণ আমরা জানি যে আগেও যেটা হতো কি, ডেঙ্গির আগে যে ভয়াবহ যেগুলো ছিল, ডেঙ্গির পেশেন্টগুলো কিন্তু মারা যেত একমাত্র রক্তপাত হয়ে অনুচক্রিকা কমে যাওয়ার ফলে। ওই জন্য এই 3টা পরীক্ষা ম্যান্ডেটরি যদি আমরা করে নিই, একটা ডেঙ্গি NS1 অ্যান্টিজেন এবং কমপ্লিট ব্লাড কাউন্ট, সেটা 5 দিন পর্যন্ত হলে এটা, 5 দিনের পরে যদি হয় তাহলে ICT ফর ডেঙ্গি অ্যান্টিবডিটা দেখব, সাথে কমপ্লিট ব্লাড কাউন্টটা আমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে। ধন্যবাদ। এই সিমটম দেখে রোগী চিকিৎসকের কাছে আসলো, চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শনাক্ত করলেন যে এটা ডেঙ্গি। চিকিৎসাটা কি হতে পারে? হ্যাঁ, ওই চিকিৎসার ভিতরে আমাদেরকে কয়েকটা জিনিস একটু খেয়াল করে নিতে হবে। প্রথমে আমরা যেটা বলেছি যে এটা কমপ্লিকেটেড কিনা, মানে সব ডেঙ্গির পেশেন্ট তো আপনাকে হাসপাতালে যেতে হবে না। তাহলে আমরা প্রথম যেটা বলবো, আমরা বলছি যে ডেঙ্গিটা খারাপ হচ্ছে দুটো দিক দিয়ে। একটা হলো কি, রক্তের অনুচক্রিকাটাকে কমিয়ে দিচ্ছে, আর একটা বললাম যে আমরা মানে শরীরের ভিতরে যে তার পানি শূন্যতা যেটা আছে সেটা তৈরি হয়ে নিচ্ছে, যেটাকে আমরা ডিহাইড্রেশন বলছি অথবা শক বলছি। তাহলে আমাদের প্রথম যে ধাপটাই লাগবে যে শুধুমাত্র ওরা জ্বর কমানোর জন্য প্যারাসিটামলটা খাবে এবং অন্য কোনো ব্যথানাশক ওষুধ খাবে না। পাশাপাশি প্রচুর পরিমাণে জলীয় খাবার এবং ওরাল স্যালাইন, ডাবের পানি অথবা অন্যান্য শরবত এগুলো খাবে। যদি আমরা কয়েকটা সাইন দেখব, যে সাইনগুলোকে আমরা বলি রেড ফ্ল্যাগ সাইন অথবা যেগুলো লাল পতাকাবাহী, যেমন ধরেন তার যদি ব্লাড প্রেশারটা কমে যায়, তার যদি শ্বাসকষ্ট হয়, তার যদি অক্সিজেন স্যাচুরেশনটা কমে যায়, তার ব্লাড প্রেশারটা যদি কমে যায়, তার যদি প্রস্রাবটা কম হয়, তখন বুঝে নিতে হবে যে তার বিপদের সম্ভাবনা হচ্ছে। অথবা কোনো জায়গা থেকে যদি রক্ত পড়ে, দাঁতের গোড়া থেকে ব্রাশ করতে গিয়ে রক্ত পড়লো, অথবা প্রস্রাবের সাথে রক্ত পড়লো, অথবা মহিলাদের যদি অকারণে ব্লিডিং হয়, পারভেজানাল ব্লিডিং হতে থাকে, অথবা তার ব্লাড প্রেশারটা যদি কমে যেতে থাকে, তখন কিন্তু আমাকে সাবধান হয়ে যেতে হবে। অবশ্যই তখন পেশেন্টটাকে হাসপাতালে ভর্তি করতে হবে। কারণ ওই সময়টাতে যদি শকটা কাভার করা না যায়,
মানে আগে সবাই দেখবেন যে ডেঙ্গুর আগে যে সিজনগুলো ছিল সবাই শুধু বলতো কি এই অণুচক্রিকা দাও, রক্তকণিকা দাও, এই যে প্লেটলেট কনসেন্ট্রেট দাও, কিন্তু এখন আর সেটা নিয়ে আমরা ভাবি না। এখন আমরা যেটা ভাবি সেটা হলো কি শকটাকে আমাদের ম্যানেজমেন্ট করা অত্যন্ত জরুরি। কারণ যদি পেশেন্টের ভিতরে পানি শূন্যতা হয়ে যায় এবং ওটার জন্য অন্যান্য অর্গান, বিশেষ করে ধরেন লিভার, কিডনি, যে অর্গানগুলো সমূহ বিপদের সম্মুখীন হতে থাকে, আপনি তড়িৎ গতিতে যদি তাকে ডিহাইড্রেশনটা আমরা কাভার করতে না পারি, তাহলে কিন্তু তার জন্যে 7 থেকে 8 দিন পরে যেটা হবে সেটা অনেক বিপদের সম্মুখীন হয়ে যেতে হবে। ওই জন্য তাকে হাসপাতালে ভর্তি করতে হবে, ভর্তি করে আগে তাকে ডিহাইড্রেশনটা কাভার করার জন্য তাকে আইভি স্যালাইনগুলো দিতে হবে। আর পাশাপাশি যদি মানে খারাপ লক্ষণগুলো যদি না থাকে, তাহলে ঘরে বসে শুধু ওটস স্যালাইন খাওয়া এবং স্বাভাবিক পানি খাওয়া অথবা জলীয় খাবারগুলো খাওয়া এবং সাথে প্যারাসিটামলটা যদি নেয়, তাহলে কিন্তু বহুলাংশে এই যে ডেঙ্গু জ্বর থেকে ওরা ভালো হয়ে যাবে। 7 থেকে 10 দিনের ভিতরে দেখবেন যে অনেকগুলো ভালো হয়ে যাবে। কিন্তু যদি কমপ্লিকেশান হয়, তাহলে ঘরে বসে থাকলে যদি ওই যে আমরা যেগুলো বলি হ্যাঁ ওটা যদি করা যায়, তাহলে কিন্তু যত দিন গড়াবে ততই কিন্তু তাকে মহাবিপদের সম্মুখীন হতে হবে এবং এক পর্যায়ে দেখবেন যে অন্য অর্গানগুলো ফেল করে হয়তো বা যে পরিবারের অনেক ক্ষতি হয়ে যেতে পারে এবং এটা মৃত্যু ঝুঁকি হয়ে থাকে। কারণ অর্গানগুলোকে যদি ফেল করে যায় পরে মৃত্যু ঝুঁকি থাকে। ওই জন্য আমরা বলি, আমরা ডেঙ্গিতে দেখা যায় কি বেশ কয়েক বছর ধরে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাংলাদেশে অনেক গুণ ছিল, কিন্তু মৃত্যুর ঝুঁকিটা বা মৃত্যুর হারটা কমে আসছে। কারণ তড়িৎ গতিতে ডাক্তারদের যে ম্যানেজমেন্ট যেটা ছিল, আমাদের যে ন্যাশনাল জাতীয় যে গাইডলাইন আছে, যে প্রোটোকলগুলো আছে, সেইগুলো যদি আমরা প্রথম ধাপে যদি সেই প্রোটোকলগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি এবং পাবলিক যদি অ্যাওয়্যার হয়ে ওই যে ব্যথানাশক ওষুধগুলো যদি প্রথম দিকে না খায়, তাহলে দেখা যায় কি মানে ডেঙ্গু হয়তো বা কমপ্লিকেটেড হতে পারে, কিন্তু মৃত্যুর মতো করুণ পরিণতি হাতে। জীবনযাত্রার মানোন্নয়নের সাথে সাথে আপনার এবং আপনার পরিবারের সুচিকিৎসার নিশ্চয়তায় বিশ্বমানের সকল স্বাস্থ্যসেবার সুযোগ সুবিধা নিয়ে গড়ে তুলেছে চট্টগ্রামের সর্ববৃহৎ প্রাইভেট হাসপাতাল পার্ক ভিউ হসপিটাল, যেখানে পাওয়া যাবে প্যাথোলজির সকল পরীক্ষা নিরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই সহ আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের সকল সুযোগ সুবিধা। প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক রোগী পার্শ্ববর্তী দেশ ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইউরোপ এবং আমেরিকাতে চিকিৎসার জন্য যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে সাধ্যের মধ্যে সেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছানো। কোর অফ কেয়ার সমন্বিত স্বাস্থ্যসেবার এই উদ্দেশ্যকে সামনে রেখে পার্ক ভিউ হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু। পার্ক ভিউ হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারকে আমরা সাজিয়েছি রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে। দেশের সর্বস্তরের মানুষের সুচিকিৎসার নিশ্চয়তায় সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আমরা এনে দিচ্ছি দেশের সর্বাধুনিক চিকিৎসা সেবা, যা এখন আপনার দোরগোড়ায়। পার্ক ভিউ হসপিটাল, কোর অফ কেয়ার। তাই বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ 33 বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিইসি মোড়ের ও আর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক আরটিপিসিআর এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সিআইসিইউ, ডায়ালাইসিস, ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to Southern Medical College and Hospital, which was established 19th January 2005, is approved by Ministry of Health and Family Welfare, affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates. Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors.
Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theatre, recovery room, patient ward and other medical faculties. Welcome to National Hospital, where we're dedicated to providing compassionate care to our patients 24/7. Our team of highly skilled doctors, nurses, and support staff work tirelessly to ensure that every patient receives the best possible care. সেবা, দক্ষতা, উন্নত মান ও নৈতিকতা এই স্লোগান নিয়ে আমরা চট্টগ্রামে ন্যাশনাল হসপিটালে যাত্রা শুরু করি 2000 সালে। 150 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে রয়েছে বিভিন্ন বিশেষায়িত চিকিৎসা সেবাসমূহ, এনআইসিইউ, আইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিস সহ আমাদের বিশেষায়িত ইউনিটগুলো রয়েছে এবং আমরা বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের সাধ্যের মধ্যে এই চিকিৎসা সেবা প্রদান করে থাকি। At National Hospital, we're here for you, day or night, because when it comes to your health, you deserve the very best. National Hospital, for your excellent health care. কাটাঠোর ও ফাটা তালু বা টাকরা দেখলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আসুন আমরা আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে এর সমাধান করি। আমেরিকার স্মাইল ট্রেন বিশ্বের বৃহত্তম দাতা সংস্থা, যারা শুধুমাত্র কাটাঠোর ও ফাটা তালু নিয়ে কাজ করে, তাদেরকে সাহায্য করে। আমরা তাদের সাহায্যে ঢাকার গায়ের হসপিটাল এবং চট্টগ্রামের ডেল্টা হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে এই দরিদ্র রোগীদের আমরা অপারেশন করে থাকি। আপনার পাড়া প্রতিবেশী বা অন্য কোথাও যদি এই ধরনের শিশু দেখেন, তাদেরকে অবহেলার চোখে না দেখে আমাদের কাছে নিয়ে আসেন। আমরা সাধারণত 3 মাস বয়স থেকে ঠোঁটের অপারেশন করি আর 9 মাস বয়স থেকে তালু বা টাকরার অপারেশন করি। জন্মগত কাটাঠোর ও ফাটা তালু কোনো অভিশাপ নয়, চিকিৎসায় সম্পূর্ণ ভালো। থেকে হয়তো ওই পরিবার বা ওই মানুষগুলো। তাহলে আপনার এই চমৎকার উত্তরে যেটা আমি বুঝলাম যে যদি হয় আপনি যত্রতত্র যেটা ফার্মেসি থেকে ব্যথানাশক ওষুধ আমাদের লোকেরা খায়, সেটা একেবারে স্পষ্টভাবে না, এবং ঘরে বসে তারা যদি খুব বেশি লিকুইড খাবার খায়, তাহলে মোটামুটি তারা একটু কি বলবো, ক্ষতির সম্ভাবনা অত বেশি ক্ষতিটা নাও হতে পারে। এখন আমরা এত বেশি ক্ষতি চাই না, আমরা প্রতিরোধ করতে চাই। এটা জেনে আপনাদের মাধ্যমে আপনারা যারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেন, অথবা বিভিন্ন যে প্রিন্ট মিডিয়া সমাজকর্মী যারা আছে, অথবা যেগুলো পেপার পত্রিকা যেগুলো আছে, এগুলোকে পাবলিককে যদি অ্যাওয়ার করা যায় যে জ্বর হলো, গায়ে ব্যথা হলো, আপনারা ব্যথানাশক ওষুধ খাবেন না। আর যেটাকে আমরা বলি অ্যান্টি প্লেটলেট, যে রক্ত অনুচক্রিকাগুলোকে, যেগুলো রক্তপাত হওয়ার জন্য যেগুলো দায়ী, সেগুলো ক্ষতি করে ওই রকম ওষুধ যদি আমরা না খাই, বিশেষ করে অ্যাসপিরিন অথবা ক্লোপিডোগ্রাল, তাহলে কিন্তু দেখা যাবে যে ডেঙ্গি থেকে মৃত্যুর হাত থেকে আমরা সমূহ সম্ভাবনা থেকে দেশ ও জাতিকে, মানুষগুলোকে রক্ষা করতে পারা যাবে। ডেঙ্গুটা আমরা হতেই দিব না, প্রতিরোধ করতে চাই। একটা সময় তো ছিল না, তা সেই প্রতিরোধের জন্য আমরা কি করতে পারি? এটাতে আমরা যদি দুটো ভাগে ভাগ করে ফেলতে পারি, একটা হলো যে যেটা সামাজিক
অ্যাওয়ারনেস যেটা বলি, সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। মশা আমরা জেনেছি যে ডেঙ্গিটা একটা ভাইরাস ঘটিত রোগ এবং সেটা মশার মাধ্যমে হয়, এডিস মশার মাধ্যমে। মশার প্রজননস্থল যেটা আছে, সেই প্রজননস্থল যেটা আছে সেটাকে যদি আমরা মশার অনুকূল পরিবেশ সৃষ্টিতে যদি বাধা দিই, অর্থাৎ আমরা যেটা বলি যে যেই জায়গাগুলোতে পানি জমা হয়ে থাকে ঘরে বাইরে, যেগুলো টিউব বলেন অথবা খোলা পাত্রে বলেন অথবা খোলা বোতলের মধ্যে বলেন অথবা অন্য কোনো জায়গাতে, কারণ ডেঙ্গি মশাগুলো স্বচ্ছ যে পানিগুলো থাকে ওইখানে কিন্তু ডিম ওরা পেড়ে থাকে সচরাচর। ওই জায়গাগুলো যদি আমরা পরিষ্কার করি এবং ডেঙ্গি মশাগুলো সচরাচর, আমি বলছি সচরাচর দিনের বেলায় মানুষকে কামড়িয়ে থাকে, এটা আরেকটা ক্ষতিকর দিক। রাতে খুব কমই কামড়ায়, কিন্তু দিনের বেলা ওরা কামড়ায়। তাই দিনের বেলা যদি আমরা মানে মশার কামড় থেকে বাঁচার জন্য যদি আমরা যে মসকিউটো রিপেলেন্ট ক্রিম আছে বা মসকিউটো নেট আছে, বাচ্চাদেরকে যদি আমরা একটু সচেতন রাখি, অথবা ঘরের মধ্যে যদি আমরা মসকিউটো নেটগুলো ইউজ করি, জানালাগুলো যেগুলো আছে ওগুলোতে যদি মসকিউটো নেটগুলো ইউজ করি, তাহলে একটা হলো কি আমরা মশার যে ব্রিডিং স্থল, প্রজননস্থল, সেটাকে আমরা ধ্বংস করে দিলাম। পাশাপাশি মশার কামড় থেকে যদি আমরা নিজেকে রক্ষা করি তাহলে আমরা অনেকটা ডেঙ্গিটাকে প্রতিরোধ করতে পারবো। এটা শুধু আপনি আমি করলে পারবে না, সেটা সরকারিভাবে অথবা অন্যান্য যে এনজিও সংগঠনগুলো আছে সবাই এটাকে এগিয়ে আসতে হবে। সর্বস্তরের মানুষের মানে একেবারে সার্বিক অংশগ্রহণ যদি না করি, আমি আমার জায়গাটা যদি পরিষ্কার রাখলাম, পার্শ্ববর্তী আরেকজন যদি না রাখে অথবা যদি বস্তিতে ওটা রাখা না হয়, তাহলে তো ওইখানে ব্রিডিং হবে এবং ওই মশা উড়ে এসে অন্য জায়গায় বংশবিস্তার করতে হবে। তো জাতীয়ভাবে যেটা করতে হবে, মস্কিটো ধ্বংস মশা নিধন করার জন্য যে প্ল্যানগুলো সিটি কর্পোরেশন থেকে শুরু সরকার নেয় ওগুলো নিতে হবে। পাশাপাশি আমরা জনগণকে আমরা সচেতন করব যে এই জায়গাগুলো থেকে মশার ব্রিডিং হচ্ছে, এগুলো আপনারা বন্ধ করেন এবং মশার কামড় থেকে নিজেকে বাঁচান। আর পাশাপাশি যদি হয়ে যায় তাহলে তো আমাদেরকে চিকিৎসা দিতে হবে। তো চিকিৎসা দেওয়ার জন্য যেগুলো কথাগুলো আমরা প্রথমে বলেছি যে কিছু ওষুধ আছে যেগুলো নেওয়া যাবে না, এবং হয়ে যদি যায় তাহলে যে খারাপ লক্ষণগুলো আছে সেগুলো আপনারা দেখবেন এবং যত তাড়াতাড়ি পারা যায় ডাক্তারের কাছে চলে আসবেন। চট্টগ্রাম শহরে অনেকগুলো হাসপাতাল আছে, যেমন আমি আছি সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, আমরা অত্যন্ত কম খরচে এই চিকিৎসাগুলো দিয়ে থাকি। তাহলে হাসপাতালের যে একটা বিশাল খরচ আসবে এই ধরনের চিন্তাভাবনা করা থেকে বিরত থাকবেন এবং যে হাসপাতালগুলো দরকার হলে মানে কম খরচে দেয় ওইখানে চলে আসবেন। আপনারা জেনে থাকবেন যে গত ডেঙ্গির সিজনে বাংলাদেশের যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে ডেঙ্গির যে টেস্ট যেটা করা হয়, সরকারি একটা নির্দেশনা আছে যেটা 500 টাকার মধ্যে এই টেস্টগুলো করতে হবে, একেবারে মিনিমাম কস্টে সমস্ত জায়গায় এই টেস্টগুলো যেটা বলেছে আমরা ডেঙ্গি অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি এবং কমপ্লিট এগুলো একেবারে স্বল্প খরচে সর্বসাধারণের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া আছে। হাতের নাগালে প্রতিটা হাসপাতাল, প্রতিটা ডায়াগনস্টিক সেন্টার, প্রতিটা ল্যাব কিন্তু ওই টাকার বাইরে এটা নিতে পারবে না, নিতে পারলে ওদেরকে জরিমানা ব্যবস্থা করা আছে। ওই জন্য প্রথমে যদি পরীক্ষাগুলো করে নেওয়া হয় এবং যদি লক্ষণগুলো দেখা যায় তাহলে হাসপাতালে যাবে অথবা ডাক্তারদের কাছে যাবে, চিকিৎসা স্বর্ণপন্ন হলে আশা করি আমরা ডেঙ্গু মুক্ত একটা ডেঙ্গির যে। অনেক ধন্যবাদ। আমি একটু ডাক্তার মোহাম্মদ কুতুবুদ্দিন আপনার কাছে আসতে চাই যে আমরা ভ্যারাইটির জ্বর দেখি, অনেকে বলে থাকে ভাইরাল জ্বর, তো ভাইরাল জ্বর হলে আসলে রোগীরা কী করবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধরেন যখন কোনো রোগী বুঝতে পারে যে তার যে উপসর্গ আছে এবং বাসার অন্য ফ্যামিলির যে মেম্বার আছে, পরিবারের যে সদস্য, ধরেন 3 জন থাকে, ওর মধ্যে 2 জনের আগে হয়ে গেছে, এখন ওনার হয়েছে, তাহলে ধরতে পারে যে এটা ভাইরাল ফিভার এবং উনি জেনে গেছে যে এটা ভাইরাল ফিভার। তখন ওনাকে যেটা করতে হবে আসলে মানে খুব বেশি প্যানিক খাওয়া যাবে না, খুব বেশি ভয় পাওয়া যাবে না। ভয় না পেয়ে যেটা করতে হবে, নাম্বার 1 নিজে ওষুধটা খাওয়া থেকে বিরত থাকতে হবে। আরটা হচ্ছে অনেক বেশি মাত্রায় ওষুধ খাওয়া থেকে বিরত থাকতে হবে। আর 2 নম্বর হচ্ছে অনেক সময় ইনজেক্টেবল যে প্যারাসিটামল অথবা ব্যথা নাশক যে ওষুধগুলা ফার্মেসিতে পাওয়া যায় ওগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে। নাম্বার 3 হচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওয়েতে অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, নিয়ে ডাক্তার যদি প্রেসক্রিপশন দেয় তখন উনি অ্যান্টিবায়োটিক সেবন করবেন। 4 নম্বর হচ্ছে ধরেন আমাদের দেশে কি হয়, যখন জ্বর হয় তখন হেভি একটা ব্ল্যাঙ্কেট দিয়ে কম্বল দিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু এটা থেকে বিরত থাকতে হবে। পেশেন্টকে, যিনি রুগী, ওনাকে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে দিয়ে ওপেন থাকতে হবে যাতে ওনার টেম্পারেচারটা চলে যেতে পারে। নাম্বার 4 হচ্ছে পেশেন্ট বেশি তরল খাবার খাবে, জল খাবে, পানীয় খাবার খাবে এবং পেশেন্ট রোগী
একটা ঠান্ডা একটা মানে এনভায়রনমেন্ট পরিবেশে থাকবেন। আর ঘন ঘন মুখ হাত এগুলা স্পঞ্জিং করবেন অথবা ধৌত করবেন। আপনারা তো গা স্পঞ্জ করে দিতে বলেন। হ্যাঁ, স্পঞ্জ বলছি আমি, যে ট্যাপিড স্পঞ্জিং যেটা বলে, স্পঞ্জিং করবে আর ঘন ঘন হাত মুখ এই পাগুলো ধৌত করবে। ডাক্তার কুতুবুদ্দিন, আমরা আসলে মানে জ্বরের এই নিয়ে আজকের বিষয় নিয়ে কথা বলছিলাম, যে যেটা ইউরিন ইনফেকশনের কারণেও জ্বর হতে পারে। এটাই আমাদের দর্শককে আজকে জানানো, যে যদি জ্বর হয় তাহলে তো আমরা অনেকগুলো ক্যাটাগরি আজকে শুনলাম, তাহলে ইউরিন ইনফেকশনও যে হতে পারে সেটা একমাত্র চিকিৎসকই শনাক্ত করবে। এটা তো নিজে নিজে শনাক্ত হবে না, সেজন্য তাকে যেতে হবে, ডাক্তারের কাছে, তখন শনাক্ত হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা ওটাই বলতে চাচ্ছিলাম যে জ্বর আসলে অনেক কারণে, জ্বরকে আমরা মোটেই অবহেলা করব না, সেটাই আজকের বিষয়বস্তু ছিল। আপনারা যে গুরুত্বপূর্ণ কথাগুলো খুব আসলে অল্প সময়ে, আপনাদের চ্যাপ্টারটা তো আসলে বিশাল চ্যাপ্টার, মেডিসিন মানে একটা বিশাল চ্যাপ্টার, এইখানে অত অল্প সময় হয় না এটা। দর্শক, আমরা আজকে অল্প সময়ে জ্বর নিয়ে অনেক কথা শুনেছি। আশা করছি যা শুনলাম তা আমরা মানলে আমরা অনেক ক্ষতিকর দিক থেকে আমরা মুক্ত থাকবো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।